তাহলে আমরা হাইড্রোজেন চ্যাপ্টার যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আমরা কী কী পড়বই এখন আমরা হচ্ছে এটা আমাদের এখান থেকে আমাদের মেনলি ইনঅর্গানিক স্টার্ট। আর এই ইনঅর্গানিক যখন আমরা বলতে যাব তখন আমরা একটু মৌলের শ্রেণীবিভাগগুলো একটু একটা ব্রিফ একটা ডিসকাশন দেখব। আমি এখন ইন্ডিভিজুয়ালি হচ্ছে পি ব্লক মৌলগুলো সম্পর্কে আলোচনা করেছি হচ্ছে সাথে ক্লাস 12-এর ভিডিওগুলোতে পি ব্লকগুলো আলোচনা করা হচ্ছে, ডিএফগুলো আলোচনা করা হচ্ছে, আর কমপ্লেক্স যৌগগুলোও আলোচনা করা হচ্ছে। অলরেডি হচ্ছে নাইট্রোজেন পরিবার, অক্সিজেন পরিবার, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন আর হচ্ছে নিষ্ক্রিয় পরিবার, এদের সম্পর্কে একটু ডিটেলস আলোচনা আমার এখানে করা আছে। তোমরা শুধু এই ভিডিওগুলো দেখে ওই পড়াটা একটু খালি তুলে নিবা, দেখে অত বেশি বুঝতে হবে না, এই আমার কথাগুলো শুনবা আর পড়াটা তুলবা, তোমাদের মৌলের শ্রেণী বিভাগে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমি তো তোমাদের এখানে হচ্ছে শুনবা একটু হচ্ছে এই হাইড্রোজেন, আর পড়বো হচ্ছে এই লিথিয়ামের সারিটা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে। আর পড়বো হচ্ছে এর পরেরটাই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে রেডিয়াম। দরকার নেই হচ্ছে, অবস্থা তো খারাপ। বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, টেলুরিয়াম, কার্বন, সিলিকন, হ্যাঁ জার্মেনিয়াম, টিন, লেড। আমরা এই কয়েকটাই আমরা ইনঅর্গানিকে এই কয়টাই পড়ব, ঠিক আছে। সবচেয়ে বড় দেখবে হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনটা একটু সিলেক্টিভ করবো, এত বেশি আমরা হাইড্রোজেন করবো না, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন এর বাইরে 1s1, এটা দুষ্ট মৌল বলছে, অ্যান বলছে, প্যান বলছে, এটা 1s1, এটা NS1, কারণ এদের প্রত্যেকের বাইরে হচ্ছে একটা করে ইলেকট্রন আছে। এটাতে হচ্ছে NS2, এটা NS2 NP1 আর এটা NS2 NP2, ঠিক আছে। কার্বনটা সম্পর্কে তোমাদের অনেকটাই বলে দিয়েছি, খুব বেশি আর থাকলো না এখানে। তাহলে আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। দেখবা হাইড্রোজেনকে আবিষ্কার করছে বিজ্ঞানী কি, ক্যাভেন্ডিশ যেন আছে, আমি এটা মনে রাখি লেভেন্ডিশ। লেভেন্ডিশ মানে বুঝো, ঠিক আছে। তো হাইড্রোজেনটাকে আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন সম্পর্কে যখনই পড়া শুরু করবো, তাহলে হাইড্রোজেন হচ্ছে দুই রকম জারণ স্তর দেখাতে পারে। আমরা আগেই দেখছি এই জারণ স্তর হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আইদার +1 অর -1। ম্যাক্সিমাম কেসেসে আমরা বলছি +1 দেখাবে। আর এদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নাও, 1s1, অর্থাৎ ও একটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস হিলিয়ামেরও ইলেকট্রন পেতে পারে, অথবা ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 0 অবস্থায় চলে আসতে পারে। প্রকৃতিতে সব থেকে হালকা মৌল এটা। এবার একটা প্রশ্ন আসে অনেক সময় যে আমরা কেন হচ্ছে হালকা হালকা, কারণ একটা ইলেকট্রন তো একটা প্রোটন, ওর একটা প্রোটনের ওজন ওর বডিতে, যখন এই লিথিয়াম আসবে তখন কী হয়ে যাচ্ছে, 3টা প্রোটন এসেছে, তাহলে একটা প্রোটন থেকে নিশ্চয়ই 3টা প্রোটনের হচ্ছে ভরটা বেশি হবে। এর জন্য সব প্রকৃতিতে হচ্ছে একদম হালকাতম আর কি, এটাকে কী বলে, লাইটেস্ট এলিমেন্ট, এবং ইভেন লাইটেস্ট গ্যাস, লাইটেস্ট এলিমেন্ট প্লাস লাইটেস্ট এলিমেন্ট, লাইটেস্ট গ্যাস। এবার বলে প্রকৃতিতে হাইড্রোজেন হিলিয়ামগুলো নেই কেন, কারণ প্রকৃতিতে এদের হচ্ছে সবারই তো একটা মাধ্যাকর্ষণ শক্তি থাকে। তোমরা পড়ছো তো মুক্তিবেগ পড়ছো না, এই অণুগুলোর যে আমরা গ্যাসের চ্যাপ্টারের মধ্যে অণুগুলির হচ্ছে আরএমএস বেগটা পড়ছি, এই গ্যাসের অণুগুলির আরএমএস বেগ মুক্তিবেগের চেয়ে বেশি। হ্যাঁ, মুক্তিবেগের থেকে বেশি হয়ে যায়। হ্যাঁ, গ্যাসের কণাগুলি তো চুপচাপ বসে নাই, ওরা তো ছোটাছুটি করতে থাকে। তো এদের মুক্তিবেগ, এদের যে তোমার আরএমএস বেগ, এটা হচ্ছে মুক্তিবেগকে পার করে দেয়, এর জন্য এরা বায়ুমণ্ডল হতে ধরে রাখতে পারে। হাইড্রোজেন, হিলিয়াম যাদের মুক্তিবেগটা কম তারা আছে। আর আরএমএস বেগের সাথে তোমরা জানোই আণবিক ভরের সম্পর্কটা কীরকম সম্পর্ক ছিল।
CRMS সমান সমান কী ছিল? √/3RT। কী ঝামেলা তাহলে? আর কিছু ছিল না? কী ছিল? তাহলে RMS বেগ হচ্ছে 3RT/m। তাহলে m এর সাথে RMS এর কি ব্যস্ত সম্পর্ক? তাহলে যত অণুটা ভারী হইতে থাকবে তাহলে তার বেগটাও কি হতে থাকবে? কমতে থাকবে। এর জন্য প্রকৃতিতে যে হালকা মৌলগুলি আছে বা হালকা গ্যাসগুলি আছে ওটা থাকতে পারে না, কারণ ওদের RMS বেগটা অনেকটাই বেশি। যেরকম অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, এরা কিন্তু আছে। বাকি ভারী গ্যাসগুলি বা ভারী ধাতুগুলি এরা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলি কিন্তু অস্তিত্ব খুব কম। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে হাইড্রোজেনে আমরা জারণ স্তরে দেখছি হচ্ছে +1 -1, আর এটাকে আমরা পাই হচ্ছে হাইড্রাইড। যখন হাইড্রোজেনটা -1 আসবে তখন আমরা বলছি হচ্ছে হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। তাহলে এই কারণটার জন্য, এই ধর্মটার জন্যই মেন্ডেলিভ একে কী বলছিল? দুষ্ট মৌল বলছিল। কারণ এ হচ্ছে তড়িৎ ধনাত্মক ধাতুগুলোর মতো আছে, আবার হচ্ছে তড়িৎ ঋণাত্মক হচ্ছে হ্যালোজেনগুলোর মতো ক্যারেক্টারিস্টিক্স দেখায়। এর জন্য একে আমরা বলছি হচ্ছে দুষ্ট মৌল। এবার হাইড্রোজেনের আমাদের প্রথমেই আমরা যেটা পড়ি সেটা হচ্ছে জল। জল সম্পর্কে তোমরা জানো, সার্বজনীন দ্রাবক জলের ধ্রুবীয়তা, এটা খুব বেশি ডিটেলস তোমাদের নাই, ঠিক আছে? এটা জল। আচ্ছা, একটা কোশ্চেন পরীক্ষায় আমি খুব দেখি, সেটা হচ্ছে অর্থ হাইড্রোজেন আর প্যারা হাইড্রোজেন। না, অর্থ হাইড্রোজেন ও প্যারা হাইড্রোজেন পরীক্ষায় দেয় মাঝে মধ্যে। অর্থ হাইড্রোজেন আর প্যারা হাইড্রোজেন এটা কী জিনিস? ঠিক আছে, এবার অর্থ হাইড্রোজেন আর প্যারা হাইড্রোজেন যখন H যখন থাকছে তখন একটা ইলেকট্রন, আরেকটা যখন H আসবে তখন এটাও একটা অযুগ্ম ইলেকট্রন। দুইটাকে যদি আমি ম্যাচ করে দিই তাহলে ইলেকট্রনগুলো আইদার এরকমভাবে থাকবে, আর হাইড্রোজেনগুলো এরকম থাকতে পারে। এটাকে বলে হচ্ছে অর্থ হাইড্রোজেন আর এটাকে বলো প্যারা হাইড্রোজেন। তাহলে বলো কোনটার স্থায়িত্ব বেশি, কোনটার স্থায়িত্ব কম? অর্থ আর প্যারা হাইড্রোজেনের মধ্যে তাহলে এটা স্থায়িত্ব কম। কি স্থায়িত্ব কম? কোনটা স্থায়িত্ব কম? অর্থ। এটা হচ্ছে, তাহলে অর্থটা হচ্ছে লেস স্টেবল আর এটা হচ্ছে মোর স্টেবল। তাহলে আমি যদি হাইড্রোজেন গ্যাস নিই, H2 গ্যাস মানে হচ্ছে অর্থ প্লাস প্যারা হাইড্রোজেন। হয়তো কিছুটার মধ্যে অর্থ হাইড্রোজেন থাকবে, কিছুটা প্যারা হাইড্রোজেন থাকবে। বলে স্কুলের মধ্যে স্টুডেন্ট আছে, ভালো খারাপ দুটাই তো আছে। খারাপ স্টুডেন্টদের জন্য কি স্কুল না? অবশ্যই স্কুল, কিন্তু ওদের স্টেবিলিটি স্কুলে কম। ওরা 4th পিরিয়ড হইলে ভাগ, জানে এগুলো লোড নিতে পারবে না। যতটুকু 4 পিরিয়ড ওদের লোড নিচে নিচে। তো এখানে হচ্ছে অর্থ আর হচ্ছে প্যারা, তাহলে এদের স্টেবিলিটি বেশি। তাহলে এরা যদি থাকে 2%, তাহলে বাকি এটাই বোঝাতে যাচ্ছি যে হাইড্রোজেনের মধ্যে কে বেশি থাকবে, কারণ হচ্ছে এটা হচ্ছে সিংলেট, এটা হচ্ছে ট্রিপলেট। তাহলে সিংলেটের স্থায়িত্ব আমরা বলছি কি কম, আর ট্রিপলেটের স্থায়িত্ব বেশি। বলবা যে প্যারা হাইড্রোজেনে হচ্ছে ইলেকট্রন জোটটি হচ্ছে ঘূর্ণনটা কি হচ্ছে অপোজিট স্পিন। এখানে হচ্ছে প্যারা হাইড্রোজেনে হচ্ছে ইলেকট্রন জোড়ের দুটি আলাদা ঘূর্ণন। বইয়ের মধ্যে লেখাই আছে হয়তো কোথাও, ঠিক আছে? এই যে অর্থ আর প্যারা, এই যে দেখো দেওয়া আছে। যদি ঘূর্ণন একমুখী হয়, এখানে এই কথাগুলো ঘূর্ণন হচ্ছে একমুখী, পাবা বইয়ের মধ্যে পাবো। আমি যে জায়গাগুলি বলছি ওই জায়গাগুলো একটু পাবো, আর বাকিগুলো তোমরা পাবাই, অত অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের জায়মান হাইড্রোজেন নিয়ে কোনো অসুবিধা আছে? জায়মান হাইড্রোজেন কি বলে, কাকে বলে? জায়মান হাইড্রোজেন জাস্ট হাইড্রোজেনটা উৎপন্ন হলো, যে কোনো কিছুই নিলা ধরো, জিঙ্ক, স্টোজোর আর জিঙ্ক। ফার্স্ট অবস্থায় দেখবা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে জিঙ্কটা লিখে,
ফার্স্ট যে হাইড্রোজেনটা পারমাণবিক অবস্থায় থাকবে ওইটাই হচ্ছে তার জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, এটা কি আমরা জার্মান হাইড্রোজেন। পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেনটা যেটা পারমাণবিক অবস্থায় থাকে, হাইড্রোজেন উৎপন্ন হয় তখন দুইটা হাইড্রোজেন একসাথে যুক্ত হয়, উৎপন্ন হলো যুক্ত হলো, উৎপন্ন হলো যুক্ত হলো। তাহলে এই যে এই উৎপন্ন হাইড্রোজেনটাকে যেটা পারমাণবিক অবস্থায় থাকে এটাকে আমরা বলছি হচ্ছে জার্মান হাইড্রোজেন। এগুলি এখন আসে না। আচ্ছা, এবার আসে তোমাদের কতগুলি কোশ্চেন আসে, যেরকম সিন গ্যাস কি, সিন গ্যাসটা কি ভুলে গেছি, ওয়াটার গ্যাস, এগুলিকে আসে পরীক্ষায়। ওয়াটার গ্যাসটা মোস্ট প্রবলি CO+H2 only, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। সিন গ্যাসটা দেখো তো কি আছে, এগুলো দেওয়া আছে সব। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা হচ্ছে ওয়াটার, এটা তো ওয়াটার গ্যাস, সিন গ্যাস। এই যে স্যার কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। H2, এটা ইম্পর্টেন্ট, এই রেশিওটার জন্য ইম্পর্টেন্ট। যদি সিওটা হচ্ছে NO আর হাইড্রোজেনটা হচ্ছে 2N+1, এটাকে সিন গ্যাস বলে, এটার জন্য ইম্পর্টেন্ট বেশি। এতদিন পর্যন্ত ওয়াটার গ্যাস আসতো, এখন আসবে সিন গ্যাস। ঠিক আছে, কি স্যার এটা আমাকে জিজ্ঞেস করছিলাম আমাকে তো কথা হচ্ছিল কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। রেশিও আলাদা। CO+H2তে হচ্ছে এখনো যদি 1:1 করো তাহলে ওয়াটার ওয়াটার গ্যাস, আর এখানে দেখবো 1:3, কি কোনো অনুপাত করছি। অন্য যে কোনো অনুপাতকে আমরা সিন গ্যাস বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম অর্থ হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন। আর হাইড্রোজেনের তোমরা মলিকুলার অরবিটাল থিওরিটা মনে আছে? হাইড্রোজেনের এমোটা একবার বলে দিই। হাইড্রোজেনের এমও খুব বেশি কোশ্চেন কিন্তু না, এখান থেকে একদম কিছু কোশ্চেন আসবে। হাইড্রোজেনের এমওটা দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি 1s1। তাহলে এখানে হচ্ছে একটা 1s1 নিলাম, এখানে আরেকটা হাইড্রোজেনের আরেকটা 1s1 নিচ্ছি, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটমিক অরবিটাল। এটাকে বলছি আমরা অ্যাটমিক অরবিটাল, মানে এটা হচ্ছে পারমাণবিক কক্ষক, মানে হাইড্রোজেনের পারমাণবিক কক্ষক, যেটা ইংরেজিতে বলে হচ্ছে অ্যাটমিক অরবিটাল। তাহলে এরা হচ্ছে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তাহলে এরা যখন বন্ড তৈরি করবে তখন একটা বন্ডিং তৈরি করবে, এটার নাম কি, নিচেরটার নাম কি সিগমা 1s, তাই তো? তাহলে এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন, আর এদের অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সিগমা স্টার 1s, এখানে কোনো ইলেকট্রনই নেই। তাহলে H2 এর বন্ড অর্ডার কত, এর বন্ধন ক্রম, তাহলে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, মনে পড়ে তো একটু মনে পড়লেই হবে, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2, তাহলে 2 - 0 বাই 2 1, তার মানে হাইড্রোজেন বন্ধন কয়টা, একটা। আর এরা কিন্তু চুম্বকীয় ধর্ম থাকবে না, কারণ ইলেকট্রনগুলো কিন্তু প্যাড অবস্থায় আছে। এটা হচ্ছে আণবিক কক্ষক বা মলিকুলার অরবিটাল, আণবিক কক্ষক। ঠিক আছে, এই যে দেখো 1s, তোমাদের এই অনামিকা একটু দেখো, একটু অসুবিধা হবে, কিন্তু কিছু জিনিস আপাতত একটু বোঝানোর রেডি নেই। যখন আবার রাসায়নিক বন্ধনের মলিকুলার অরবিটাল থিওরিটা আরেকবার করাবো, যেখানে 12-র নিচে 12-র উপরে কী গণ্ডগোলগুলো হয়, তাহলে এই হাইড্রোজেনের 1s, দুইটা হাইড্রোজেন যখন পরস্পর যুক্ত হচ্ছে তখন এরা কী করে, এক জায়গায় ফেজ ম্যাচ করে, এক জায়গায় ফেজ হচ্ছে কী করে ডিসম্যাচ করে, মানে ম্যাচ করে না। তখন কী হচ্ছে, একদিকে বন্ধন, একদিকে একই সাথে বন্ধু, একই সাথে শত্রু। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের বন্ধন ক্রম হচ্ছে 1 এর, তাহলে আণবিক কক্ষক থেকে দেখলাম হাইড্রোজেন একটা বন্ধন। তাহলে এই H2 এর এমও বিন্যাসটা কী হবে, এমও এর ইলেকট্রন বিন্যাস, তাহলে শুধুমাত্র সিগমা 1s2। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি H2 প্লাস করতে পারো। H2 প্লাসের কত হবে তাহলে, সিগমা 1s1, তাই তো? আর H2 2+,
সিগমা 0, কিছুই তো থাকবে না ইলেকট্রন। তাহলে H2 প্লাসের কিন্তু অস্তিত্ব নেই, কারণ এর বন্ধন ক্রম কত, 0, অস্তিত্ব নেই। বলতে হবে কেন অস্তিত্ব নেই, কারণ বন্ড অর্ডার কত, 0। এর বন্ড অর্ডার কত, এই এর বন্ধন ক্রম কত, হাফ। এর বন্ধন ক্রম কত, 1। কারণ দেখো, যখন আমি এখান থেকে ইলেকট্রন একটা সরাই দিব, তাহলে বন্ডিং ইলেকট্রন 1, তাহলে 1 - 0 মানে কত, হাফ। কিন্তু এখানে যদি আমি 2 প্লাস মানে কি, 2টা ইলেকট্রনে বার করে দিচ্ছি এর, তাহলে কি হয়ে যাবে, এর অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে এই গেল হাইড্রোজেন। এবার আপনি একটু জল সম্পর্কে বলুন। একটা কথা বলে সবসময় লাইক ডিজলভস লাইক, তাহলে H2টার আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা আরেকবার এর একটু আমরা সংকরণটা দেখি। তাহলে H2 এর অক্সিজেনের সংকরণ অবস্থাটা কি আছে, sp3, হ্যাঁ মানে বিশেপ তর্ক হ্যাঁ, তাহলে sp3 এর আকৃতি হচ্ছে কি, ভি শেপ। ঠিক আছে, অর্থাৎ আমরা এর বিভিন্ন হাইড্রাইডগুলি বলছি, সবগুলি যৌগের হাইড্রাইডগুলি। তাহলে জলের ক্ষেত্রে আমরা দেখছি এর বন্ধনটা হচ্ছে কি ভি শেপ, ভি আকৃতির বন্ধন। এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এদের বন্ধন কোনটা হচ্ছে আমার কত, 102 ডিগ্রি বন্ধন, হ্যাঁ 104 ডিগ্রি, 104 ডিগ্রি। এখানে এক জোড়া লোন পেয়ার আছে, তাই তো, সরি 2 জোড়া লোন পেয়ার। আর এখান থেকে আমরা দেখছি যে এর বন্ধনটার মধ্যে কিছুটা ধ্রুবীয়তা তৈরি হচ্ছে, তাই তো, কারণ এই হাইড্রোজেন আর এই অক্সিজেন, তার মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন। তাহলে ইলেকট্রন জোটটা অক্সিজেন নিজের দিকে টেনে রাখবে, আর অক্সিজেনগুলো ঠেলার চেষ্টা করবে। যদি ঠেলে তাহলে ও হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ডেল মাইনাস। হ্যাঁ, এখান থেকে তাহলে হচ্ছে একটা লব্ধি থাকবে এরকম। এর জন্যই তো মিউ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে পোলার বা ধ্রুবীয়। এবার এই জলকে বলে হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। পোলার কেন, কারণ মিউ নট ইকুয়ালস টু 0। প্রোটিক কেন, কারণ প্রোটন দান করতে পারে, H+ দান করে। তাহলে প্রোটিক কথাটা আসছে কোথা থেকে, প্রোটন থেকে। তাহলে এই কিন্তু প্রোটন মানে কি, H+ দান করতে পারে। আমরা দেখছি আগের চ্যাপ্টারটাতে জল আমরা দেখছিলাম যে H3O+ আর কি OH-, তাহলে OH+ দান করতে পারছে, এই জন্য প্রোটিক, তাই না। আর এর হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে এরা কী করতে পারে, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই জলের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা আমরা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এই হাইড্রোজেন বন্ধন উপস্থিত। ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ধন জলের ক্ষেত্রে 3.5, আর বরফের ক্ষেত্রে এটা আছে কিনা আমি বলতে পারছি, বরফের ক্ষেত্রে হচ্ছে 4। এটার মানেটা কি, মানে হচ্ছে জলের মধ্যে একটা জলের অণু আরও 3.5টা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, কিন্তু বরফের ক্ষেত্রে কি হয়, 4টা। ঠিক আছে, তা এই হচ্ছে আমার জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটাকে আরেকবার বলতে হবে, আর জলের হাইড্রোজেন বন্ধনটা আরেকবার বলে দিই। দেখো কি হচ্ছে, দেখো এই অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এদের মধ্যে একটা ধ্রুবীয়তা তৈরি হচ্ছে। ধরতে অসুবিধা হচ্ছে মোবাইল, তাহলে এই দুইটার মধ্যে একটা ধ্রুবীয়তা তৈরি হচ্ছে, বলছি এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস। ঠিক আছে, অক্সিজেনের এতটাই বেশি পাওয়ার, কারণ হচ্ছে এই অক্সিজেনের মধ্যে চার্জ ঘনত্ব এতটাই বেশি যে হাইড্রোজেনগুলোর খিদাটাকে কী করতে পারে না, কমাইতে পারে না। তখন এই অক্সিজেনটা কী করে, এই জাম্প করে আরেকটা হাইড্রোজেন, বোঝা গেল।
যেরকম বাড়িতে হয়, বাড়ির রান্না ভালো লাগে না, জেঠিমনির বাড়িতে বা কাকিমনির বাড়িতে রান্না বেশ ভালো লাগে, ওদের বাড়িতে ভালো হচ্ছে, মানে এর হচ্ছে বাড়ির রান্নাগুলো ওর পছন্দ হচ্ছে না, এ তখন নজর অন্যদিকে, তখন ও আরেক বাড়িতে কী রান্না হয়েছে ওটার দিকে নজর, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি। তো এই হচ্ছে তখন অক্সিজেনটা হচ্ছে দেখো আরেকটা হাইড্রোজেনের সাথে কিন্তু ও যোগদান করতে পারছে, কেন? কারণ এর মধ্যে চার্জ ঘনত্ব এতটাই বেশি, ওকে নিউট্রাল করতে পারে না হাইড্রোজেনকে, ও জাম্প করছে। এখানেও তাই, এখানে ধরো আরেকটা জলের অণু আছে, এখানে ছো মারছে, ঠিক আছে, যেটা আমরা অর্থনাইট্রোজেনাল প্যারানাইট্রোজেনের মধ্যে দেখলাম, তাহলে এটা হচ্ছে জলের মধ্যে ওই জলের হাইড্রোজেন বন্ধন বলে। বরফের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। দেখবা একটা প্রশ্ন থাকে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক, ঠিক আছে, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেন বন্ধনের হচ্ছে মাত্রা সব থেকে বেশি, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। কেন? কারণ এই উষ্ণতায়, এর কম উষ্ণতায়ও হচ্ছে হাইড্রোজেনের মাত্রা কম, তার বেশি উষ্ণতায় তো আরও বন্ধন ভাঙতে থাকবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে হাইড্রোজেন বন্ধনের মাত্রা সর্বাধিক, ঠিক আছে। এবার যখন আমি বরফে থাকবো, বরফের আয়তন বেশি না কম? বরফের আয়তন বেশি, অর্থাৎ বরফের মধ্যে জলের অণুগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে কি কিছুটা বেশি। একদম সাধারণ হিসাব দেখো, যদি তোমাদের মধ্যে বন্ডিং ভালো থাকে তাহলে এক বেঞ্চে তোমরা 7 জনও বসতে পারবা, পারবা কি পারবা না? যদি বন্ডিং ভালো না থাকে 2 জন বসলেও ক্যাচাল লাগবেই, এটাই স্বাভাবিক। এখানেও তাই, 4 ডিগ্রি যখন তোমার বরফ থাকে, বরফকে যখন তুমি হিট করতে থাকো তখন কি হয়, ওর মধ্যে তো আগে থেকে হাইড্রোজেন বন্ধন থাকেই, তখন ওই উষ্ণতায় আসলে এর মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাত্রা সর্বাধিক হয়। এরপরে যখন আরও হিট বাড়াইতে থাকবে জলের মধ্যে, তখন অণুগুলোর মধ্যে কি গতিশক্তি বাড়তে থাকবে, তখন হাইড্রোজেন বন্ধন আরও কমতে থাকবে, অর্থাৎ অণুগুলোর মধ্যে যে এক্সট্রা পিরিয়ডটা সেটা কমতে থাকবে, সেই কমলে কী হয়, ওদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। যদি অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়ে তাহলে হচ্ছে এদের ঘনত্ব আমরা জানি কমতেই থাকবে। তাহলে বরফের মধ্যেও ঘনত্ব কম, 4 ডিগ্রি উষ্ণতার পরেও জলের ঘনত্ব কম, তাহলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 4 ডিগ্রি উষ্ণতা, কারণ 4 ডিগ্রি উষ্ণতায় এই হাইড্রোজেনের মাত্রা সর্বাধিক, একদম সর্বাধিক, এখানে একদম 4-এর কাছাকাছি চলে আসে, ঠিক আছে। এইখানে একটু ভুল বললাম, তো এইটাতে 3.5, এইটাতে বোঝা গেল। এবার আসি আমরা ভারী জল। তাহলে ভারী জল তার মানে D2O, ঠিক আছে। ডয়টেরিয়ামের ইলেকট্রন বিন্যাস জানো? ডয়টেরিয়ামের ইলেকট্রন বিন্যাস জানো তো? ডয়টেরিয়ামে কি এটা মানে কি? এটাই ডয়টেরিয়াম, আর একটা টাইট্রিয়াম 1H3, অর্থাৎ এখানে প্রোটন একটা, নিউট্রন একটা, ঠিক আছে, এখানে প্রোটন একটা, নিউট্রন, এটা হচ্ছে উপরটা কি অ্যাটমিক নাম্বার, তাই না, ভর সংখ্যা, তাহলে নিউট্রন 2টা, আর প্রোটন একটা, নিউট্রন একটা, আর একমাত্র যেটা হাইড্রোজেন, যেটাকে আমরা প্রোটিয়াম বলি, কারণ এর একটা হচ্ছে একটাই। তাহলে এর আইসোটোপগুলো একটু আরেকবার বলে দিই। আইসোটোপ, এটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, আচ্ছা টাইট্রিয়াম না, আচ্ছা ট্রিটিয়াম। তাহলে এটা হচ্ছে আমরা বলি 1H1, এটা 1H2, এটা 1H3, এটা কিন্তু হচ্ছে তেজস্ক্রিয়, ঠিক আছে। তাহলে ভারী জল হচ্ছে D2O, বলে ভারী জল দিয়ে হচ্ছে স্নান করা উচিত নয়। একটা কোয়েশ্চেন আছে, ভারী জল দিয়ে স্নান করা উচিত নয়, এই কোয়েশ্চেনটাই খুব বেশি দেয়।
দিয়ে স্নান করা উচিত না। কেন? তোমরা কখনো নদীতে স্নান করছো? নদীতে স্নান করছো? এই করছো? বাড়ির সঙ্গে তো নদী আছে। তুমি নদীতে স্নান করছো? হ্যাঁ, নদীতে স্নান করছো? নদীতে স্নান যদি যারা মোটামুটি মাঝে মাঝে করে আর কি, অফেন যারা হচ্ছে ওই নদীতে স্নান করে, তারপর নদীতে স্নান করলে পরে শরীরটা একটু স্কিনগুলো একটু রুক্ষ রুক্ষ মনে হয়, মনে হয় না? নদী স্নান করে তেল দিতে হয়। কেন? কারণ নদীর জলের মধ্যে এই ভারী জলটা থাকে। এই ভারী জল তীব্র জলাকর্ষী। কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে? কি বলো? কোথায় গেছে ভারী জল? আরে সবই নদীর মধ্যেই তো সব থেকে বেশি মিনারেলস, আইসোটোপ তো ওইখান থেকেই বেশি আসবে, কারণ এটা তো পাহাড়ের গা বয়ে বয়ে আসবে। আমরা যখন পৃষ্ঠতলীয় রসায়ন পড়বো তখন দেখবো যে কেন হচ্ছে বদ্বীপটা নদীর মোহনায় তৈরি হয়। দেখছিল এখানে নদীর মোহনায় বদ্বীপ কেন তৈরি হয়? তো স্যার ভূগোলের মতো লাগে, এই জন্য পরে ছেড়ে দিচ্ছি। নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয় কেন? এই সরি, সাগরের মোহনায় গিয়ে বদ্বীপটা তৈরি হয়। আগে ইন্টারমিডিয়েটে তো অনেক স্পিড কম থাকে, ওইখানে বদ্বীপ কেন তৈরি হয় না? হ্যাঁ, ও জিওগ্রাফির দিন ভুলে যাও, ওটাও কেমিস্ট্রি এক্সপ্লেনেশন দিবে। ঠিক আছে, যত বেশি মিনারেলস তো পাহাড়েই আছে, খনিজ পদার্থ তো পাহাড়েই আছে, ওইখান থেকে হাইড্রোজেন ডয়টেরিয়াম ওইখান থেকেই আসবে। উপরে যখন জলটা পড়বে তখন এই নর্মাল জল আর ভারী জলের মিশ্রণ তৈরি হয়। তো নদীর জলের মধ্যে ভারী জলটা থাকে, ভারী জল থাকে নদীর জলে। সব না, কিছুটা পার্সেন্টেজ, হয়তো ধরো 100-র মধ্যে 3% হয়তো নদীর জলে ভারী জলটা থাকে। এটা কী করে শরীর থেকে আমাদের এই স্কিন থেকে কী করে, নদীতে স্নান করলে কী হবে, আমাদের স্কিন থেকে হচ্ছে জলীয় পদার্থটা শোষণ করে। তাহলে জলাকর্ষী মানে কি, আমাদের শরীরের ভিতর থেকে জলটাকে কী করতে থাকবে, অ্যাবজর্ব করতে থাকবে। ঠিক আছে, স্নান করা ভালো। ভারী জল দিয়ে স্নান করা ক্ষতিকারক, জলের জলীয় পদার্থগুলো তোমার ইসে করে দেবে, তো শোষণ করে নেবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে নদীর জলে এই 3% বা 2%, যাই হোক একটা মিনিমাম পার্সেন্টেজ অফ ভারী জলের প্রেজেন্স থাকে। কারণ যেখানেই তুমি হাইড্রোজেন থাকবে সেখানেই হাইড্রোজেনের আইসোটোপ থাকবে। আমরা কার্বন ডেটিং পদ্ধতি কী করে করি? কার্বন ডেটিং পদ্ধতি মনে আছে? পড়ছো? রেডিও আইসোটোপ। তোমাদের তেজস্ক্রিয়তা আছে ফিজিক্সে? আচ্ছা, একটু বলি, মানুষের কী করে বয়স, কঙ্কালের বয়স কী করে বার করে, বা কোনো পাললিক শিলার মধ্যে কোনো জীবাশ্মের বয়সটা কী করে বার করে? একদম ইনিশিয়ালি আমাদের বডিতে কার্বন-12 থাকে, একটা পার্সেন্টেজ, ধরো 96% কার্বন-12, আর ধরো কার্বন-14 কত পার্সেন্ট থাকে? 4%। এটা ইনিশিয়াল, যখন মানুষ তৈরি হচ্ছে, মানুষ যখন আছে, আমাদের একটা নর্মাল মানুষের বডির হচ্ছে কার্বন পার্সেন্টেজ কত বললাম? 14, যেটা আইসোটোপ। কারণ যেখানে কার্বন-12 থাকবে এখানে তার 14 থাকবে। ঠিক আছে, কারণ এর পার্সেন্টেজটা কী হবে? কম হবে, কারণ শুধু কার্বন-12 থাকবে না, এর সঙ্গে এই আইসোটোপটাও থাকবেই থাকবে। তাহলে এ তো সময়ের অন্তরালে এ তো আর কোনো বিয়োজিত হবে না। এই তেজস্ক্রিয় আইসোটোপ কেন বলছি? এই বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মিগুলো কী করতে থাকে? বিকিরণ করতে থাকে, আলফা, বিটা, গামা, এগুলো বিকিরণ করতে করতে কি এর থেকে কম পারমাণবিক ভরসম্পন্ন কণায় পরিণত হবে। তাহলে শুরুতে ছিল 4%, 100 বছর পরে এসে দেখলাম যে এর আছে কত পার্সেন্ট? 2%। তাহলে এর অর্ধেক পরিমাণ আসলো কত বছরে? আগে দেখলাম আমি 4 গ্রাম ছিল, ধরো এটা 96 গ্রাম, এটা ধরো 4 গ্রাম। 100 বছর পরে দেখলাম এর 2 গ্রাম হলো। আর আমরা কার্বনের অর্ধায়ু জানি, কার্বন যে সময়ে অর্ধেকটা পরিমাণ বিয়োজিত হয় এটাকে অর্ধায়ু বলে। সেখান থেকে বার করা যায় যে এটা কত বছরের পুরানো কঙ্কাল, এটা দিয়ে বের করা হয়, ইউরেনিয়াম দিয়ে বের করা হয়। ঠিক আছে, ওই একই জিনিসটা কাজ করে হচ্ছে এই ভারী জল, ভারী জলের এই ডয়টেরিয়াম। তোমাদের একটা কোয়েশ্চেন আমি দেখাইছিলাম, সেটা দিয়ে বোঝায় যে ওইখানে হচ্ছে হাইড্রোজেনটা আছে। চলো বলছি, তাহলে বলছি নদীর জলে কিছুটা পার্সেন্টেজ, মানে একটা মিনিমাম পার্সেন্টেজ কী বললাম, ভারী জল থাকে। সেই ভারী জলটা কী করে, বডির থেকে হচ্ছে জল, আমি হচ্ছে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে এর জন্যই দেখবো ভারী জল দিয়ে স্নান করা উচিত না, কারণ এ হচ্ছে শরীরের জলীয়
অংশের বা জলীয় পদার্থের কী করে, শোষণ করে। শোষণ করলে কী হবে, ত্বক রুক্ষ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে ভারী জল দিয়ে কেন স্নান করার জন্য, একদম সুন্দর করে লেখা আছে বইয়ের মধ্যে। এইবার দেখো এই ভারী জলটার কী কাজ। এই যে এই ভারী জল দিয়ে তোমাদের বলছিলাম যে এরকম হাইড্রোজেন এখান থেকে এটা তৈরি করা, তোমাদের মনে দেখিয়েছিলাম। বেঞ্জিন থেকে হচ্ছে এই ঘটনাটাকে বলে হচ্ছে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। কাইনেটিক আইসোটোপ এফেক্ট। টার্মগুলো একটু কঠিন কঠিন লাগতেছে না? কঠিন কঠিন লাগতেছে তো? ব্যাপারটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে এখানে তোমার এই এই প্রত্যেকটাতে হাইড্রোজেনগুলো যে আছে, বেঞ্জিন বলো এর প্রত্যেকটাতে কী করে হাইড্রোজেন আছে। সেই আবার এনএমআরের গল্প বলতে লাগে। এখানে সিএইচ বন্ধনের একটা ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে? এখানেও তাহলে কি পাবো আমরা, সিডি বন্ধনের একটা ফ্রিকোয়েন্সি পাবো। আমরা যখন ডয়টেরিয়াম দিচ্ছিলাম তখন এই ডয়টেরিয়াম দিয়ে এখানে ডয়টেরিয়াম তৈরি করছিলাম ভারী জল দিয়ে, ওই যে গ্রিগনাট বিকারক থেকে জল দিয়ে এটা তৈরি করছিলাম, তখন দেখছিলাম যে না এখানে হাইড্রোজেনটাই ছিল। আমরা ডয়টেরিয়াম দিয়ে এটাকে প্রতিস্থাপিত করছি। এই D2O এই ভারী জলটা হচ্ছে এই প্রাইমারি কাইনেটিক আইসোটোপ বা পিকেআই হিসেবে ব্যবহার করা হয়। লাগবে এটা পরে, এখন না হোক পার্ট 1-এ হলেও লাগবে কলেজে গিয়ে, বা কম্পিটিটিভের কোশ্চেন এই টাইপের কোশ্চেনগুলো দেয় ভারী জলের একটা কাজ কি। তাহলে সে কিন্তু প্রাইমারি কাইনেটিক আইসোটোপের, অর্থাৎ আমি হাইড্রোজেনটাকে তার আইসোটোপ দিয়ে প্রতিস্থাপিত করলাম, ঠিক আছে? অর্থাৎ ডলির মতোই আমি আরেকজনকে এসে বসাই দিলাম, যেরকম ওই যে ডাবল রোল থাকে না, দেখবে একটা শয়তানকে এনে বসাই দেয়, ঠিক আছে? তখনই তো তুমি ডিফারেন্সটা বুঝতে পারবো ওর মধ্যে। আমরা সিরিয়াল দেখে বুঝতে পারি যে ওর ক্যারেক্টার কি এর ক্যারেক্টার, তাই না? তাহলে এই হচ্ছে তার আইসোটোপ। আমরা যখন ক্ষরজল ও ঋতুজল, পুকুরের জলে সাবান ঘষতেই থাকবা, সাবানের মধ্যে কিন্তু আর ফেনা উঠবে না। বৃষ্টির জল, হ্যাঁ, বৃষ্টির জল বৃষ্টির জলের মধ্যে কি হবে, ফেনা ওঠে? আরে নির্মাগুলায় দেখবা ফেনা ওঠে কিনা, কম উঠবে। ক্ষরজল, ঠিক আছে, এদের মধ্যে সাবান ফেনা উৎপন্ন করতে পারে না এত সহজে, ফেনা উৎপন্ন কম হয়। আর মৃদু জলে ফেনা উৎপন্ন হয় একদম সেই রকম হয়। এই জন্য দেখবা নদীর জলের মধ্যে, নদীর জল বলছি, নদীর জল তো বটে, পুকুরের জলের মধ্যেও কিন্তু ফেনা উৎপন্ন হয়, কম হয়, মানে ডিটারজেন্ট বা নির্মা তুলনামূলক অনেকটা বেশি দিতে লাগে, ঠিক আছে? কেন? কারণ এই ক্ষরজলের মধ্যে বিভিন্ন সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, এই সমস্ত লবণগুলো কী হয়ে থাকে, দ্রবীভূত হয়ে থাকে। এরা যখন জলে দ্রবীভূত থাকে তাহলে এই জলটাকে আমরা কি বলছি, ক্ষরজল। আর মৃদু জলের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, এই টাইপের যখন দ্রবীভূত থাকে তখন, ঠিক আছে? তাহলে মৃদু জল কি আর ক্ষরজল কি? আর ক্ষরজল হচ্ছে কিন্তু শরীরে ক্ষতি করে, কিন্তু এই মেটালগুলো কিন্তু ওই সালফেট লবণ এগুলো কিন্তু ক্ষতি করে, ঠিক আছে? তাহলে এই যে সাবান বলো, সাবানের কার্যকারিতা হচ্ছে বাড়বে বা কমবে সেটা ডিপেন্ড করে হচ্ছে জলটা হচ্ছে মৃদু না ক্ষারীয়। দেখবা যে সমস্ত কলের থেকে বেশি পরিমাণে আয়রন আসে ওই সমস্ত জলে ফেনাটা কম ওঠে। তোমরা তো এখনও ট্রাই করো না, কারণ তোমরা নিজেদের জামা কাপড় ধোই না, এগুলো বুঝতে পারতা, ঠিক আছে? দেখবা কিছু কিছু জল আছে যেখানে ফেনা কম উৎপন্ন হয়, একই পরিমাণ সেম কোম্পানির একই ডিটারজেন্ট দিচ্ছ, কিছু জলের মধ্যে ফেনা কম উৎপন্ন হবে, তারপর কিছু জল আছে যেখানে ফেনা বেশি উৎপন্ন হবে। আমি বলে দিচ্ছি, ড্রামের জলগুলো আছে না, ড্রামের যে জলগুলো আছে, ড্রামের জল, ওই ড্রামের জলগুলো দেখবা এই সে দিবা, এক চামচ ডিটারজেন্ট দিবা, আবার পুকুরের থেকে জল উঠায় দিয়ে 1 চামচ সে দিবা,
দেখবা কোনটাতে, দেখো তো কোনটাতে বেশি ফেনা উৎপন্ন হয়। একই পরিমাণ দেবে, একই পরিমাণ জল, একই পরিমাণ ডিটারজেন্ট। আরে নালা হালা থেকে জল উঠায় নিয়ে দেবে। এই ক্যালগন ইউজ করা হয়। ক্যালগন দিয়ে হচ্ছে, ক্যালগন আছে, রেজিন পদ্ধতি আছে, এগুলো দিয়ে কি করা হয়, জলের জলের খরতা দূরী করানো হয়। হ্যাঁ হ্যাঁ, আয়ন বিনিময় পদ্ধতি আছে, অনেকগুলি আছে। ক্যালগন পদ্ধতি আছে, তারপরে হচ্ছে আয়ন বিনিময় আছে। আয়ন বিনিময় আরেকটা আছে তো, পারমোটিট আছে, পারমোটিট। এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আছে কিন্তু। পারমোটিট পদ্ধতিতে কি ব্যবহার করা হয় দেখো তো, জিওলাইট, Na2Z, Na2Z খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, জিওলাইট। আর ক্যালগনের সংকেতটা কি বলছিলাম, NaPO6 তাই তো বোধ আছে। আরে ওই তো, এটা সংক্ষেপে PO3 ক্যালগন বলে দিচ্ছি, ক্যালগন কঠিন গঠনটা ক্যালগন, দেখবে এটাই আসবে, NaPO3 আর যদি সংক্ষেপে ভাঙো তাহলে হচ্ছে Na6P6O18। বুঝতে পারছো? এই কমপ্লেক্স তৈরি হচ্ছে, জটিল যৌগ তৈরি হচ্ছে। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভালো, আমি চাচ্ছি এটা মনে যেন না, মনে থাকে না তো এর জন্য। আচ্ছা তাহলে আমি লিখে দেব PO3O6, এটা হচ্ছে জটিল আয়ন, জটিল লবণ একটা, ঠিক আছে। Na2Na4PO3 তাহলে এটাকে আমরা বলছি কি, ক্যালগন। তাহলে এটা কি কিসের জন্য ইউজ করা হয়? আর 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 যদি মৃদু ক্ষর থাকে তাহলে কি হবে, মৃদু জল, তাহলে ওটা ক্ষরটা কী করে ইসে করবা, ওটা দেখো মৃদুর জন্য কি কি আয়ন থাকে দেখো, যে কার্বনেটগুলো আয়ন থাকে। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণগুলি যদি অদ্রাব্য থাকে তাহলে হচ্ছে অস্থায়ী ক্ষর। আর স্থায়ী ক্ষরের জন্য কি বলছি, দেখো সালফেট লবণগুলো থাকবে, এটা মনে রাখবা, এই যে কার্বনেট এবং সালফেট, দুটা জিনিস কিন্তু মনে রাখবা। মৃদু ক্ষর, মৃদু ক্ষর, এটার মধ্যে থাকবে হচ্ছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ, আর স্থায়ী ক্ষরতে তাহলে কি বললাম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট অথবা কার্বনেট লবণ, ঠিক আছে। তাহলে এইটার পদ্ধতিগুলো বললাম, ক্যালগন বললাম, পারমোটিট বললাম, আয়ন বিনিময় বললাম, যেটা রেজিন পদ্ধতি বলে, আয়ন বিনিময় রেজিন পদ্ধতি। আর মৃদু জল খুব সহজ, কী করবো বলো তো, একটু গরম করবো তাহলেই হবে, আর নয়তো একটু সোডা দিয়ে দেবো, শেষ। এর জন্য দেবে গরম জলে জামা কাপড় পরিষ্কার বেশি হয়, আর গরম জলে দেবে ফেনাও বেশি উৎপন্ন হয়। ঠান্ডা জল থেকে একটু গরম জলে দিয়ে দেখবা ফেনা উৎপন্ন হয়। কেন? কারণ এই ক্যালসিয়াম বা এই ম্যাগনেসিয়ামের যে বাইকার্বনেট লবণ, এটা হিট দিলে এটা ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। এর জন্য হালকা কুসুম গরম জলের মধ্যে জামা কাপড় দিবে, শুকায় যাবে। আমি যেটা করি, এই মৃদু জল আর হচ্ছে ক্ষর জল, ঠিক আছে। এবার হচ্ছে হাইড্রাইট। তাহলে বিভিন্ন হাইড্রাইটগুলি আমরা দেখব। এবার হাইড্রাইট মানে কি, কোনো কিছুর সঙ্গে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে হাইড্রাইট। যেরকম আমরা H2 বললাম, এটা হচ্ছে অক্সিজেনের হাইড্রাইট, HF ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ধরো আরও হাইড্রাইট আছে, যেরকম ধরো সোডিয়াম হাইড্রাইট, ক্যালসিয়াম হাইড্রাইট। আচ্ছা, এই ক্যালসিয়াম হাইড্রাইট এটাকে কিন্তু বলে হাইড্রোলিথ, আগের দিনই বলছিলাম বোধহয়, হাইড্রোলিথ, ঠিক আছে। তাহলে এই HF, এই দুইটার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন আসে যে HF কেন জায়ান্ট মলিকিউল,
জায়ান্ট মানে কি? দৈত্যাকার মানে বিশাল বড়, কারণ এই হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে। আর স্যার হাইড্রোজেন বন্ধনের শর্তগুলো লিখতে লাগবে এখানে। শর্তগুলো একটু ইন জেনারেল যদি তোমার মনে থাকে লিখে দেবা। এর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এটা দুইভাবে থাকে, হয় এইটা থাকবে আর নয়তো বলবে কি এইচএফ এরকম এরকম তোমার পলিমার রূপে কেন থাকে, এই রূপে কেন অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বলবা এরা হচ্ছে কি করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আর হাইড্রোজেন বন্ধনের শর্ত হচ্ছে 1 নাম্বার ক্ষুদ্র আকার, আর হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে অক্সিজেন আর ফ্লোরিন, আর কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন। এই দুইটা, এক হচ্ছে ক্ষুদ্র আকার আর হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে হাইড্রাইড। এবার বাকি হাইড্রাইডগুলো বললাম, এদের তাপীয় স্থায়িত্ব ডিপেন্ড করবে হচ্ছে কার কত পোলারাইজেশন পাওয়ার। আয়নীয় যৌগগুলোর কি হয়, আয়নীয় যৌগগুলোর কি তাপীয় স্থায়িত্ব বেশি না কম? বেশি। তাহলে আয়নীয় যৌগগুলোর হচ্ছে তাপীয় স্থায়িত্ব বেশি। আয়নীয় যৌগগুলোর হচ্ছে তাপীয় স্থায়িত্ব বেশি। আর তাহলে উল্টাভাবে আমরা বলতে পারি সমযোজী যৌগগুলোর তাপীয় স্থায়িত্ব কম। তাহলে আমি কয়েকটা যৌগ লিখছি: বেরিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, স্ট্রনসিয়াম হাইড্রাইড। ঠিক আছে, তাহলে এবার আয়নীয় বা সমযোজী যৌগ ডিপেন্ড করবে কার উপরে? ফাইয়ের উপরে। যার ফাই বেশি হবে, ফাই প্রপোর্শনাল টু সমযোজী যৌগ, আগের দিন বলছিলাম নাকি? তাহলে ফাই, যার ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে তার সমযোজী চরিত্র, অর্থাৎ এটা হচ্ছে কি চার্জ ঘনত্ব, চার্জ বাই ব্যাসার্ধ। তাহলে এই প্রত্যেকটারই কিন্তু চার্জ সেম, চার্জ কনস্ট্যান্ট, তার মানে এদের ব্যাসার্ধের সাথে হচ্ছে কি ব্যস্তার অনুপাতে। তাহলে কার তাপীয় স্থায়িত্ব বেশি হবে? যার ব্যাসার্ধ সব থেকে কম হবে। তাহলে সব থেকে ব্যাসার্ধ কার কম? আমরা কি দেখলাম সিরিজে? ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাই তো? তাহলে সবার উপরে কি আছে? ক্যালসিয়াম, তারপরে হচ্ছে স্ট্রনসিয়াম, তাহলে বেরিয়াম। যদি আমরা আকার বলি তাহলে হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। তাহলে কার ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি হবে? তাহলে এর ধ্রুবায়ন ক্ষমতা তাহলে এখানে আমরা লিখি ধ্রুবায়ন ক্ষমতা ক্যালসিয়াম গ্রেটার দেন স্ট্রনসিয়াম গ্রেটার দেন বেরিয়াম। তাহলে সমযোজী কোনটার বেশি হবে? সমযোজী চরিত্র, ক্যালসিয়াম হাইড্রাইড সব থেকে বেশি, তারপরে স্ট্রনসিয়াম হাইড্রাইড, তারপর হচ্ছে বেরিয়াম হাইড্রাইড। তাহলে তাপীয় স্থায়িত্ব কোনটা বেশি হবে? সমযোজী চরিত্র যদি বলি তাহলে আয়নীয় চরিত্রটাও বলে দিই। সমযোজী চরিত্রের উল্টা কি হবে? আয়নীয় চরিত্র। তাহলে সব থেকে বেশি হবে বেরিয়াম হাইড্রাইড, সব থেকে বেশি হবে। তাহলে তাপীয় স্থায়িত্ব ক্যালসিয়াম হাইড্রাইড লেস দেন স্ট্রনসিয়াম হাইড্রাইড, বেরিয়াম হাইড্রাইড। বোঝা গেল? ঠিক আছে, তোমার পড়া আছে তোমার সাবজেক্টটা? আচ্ছা, তাহলে এই মোটামুটি দাঁড়াও একটু দেখি। হাইড্রোজেন পারঅক্সাইডের শনাক্তকরণ ও ব্যবহার। শনাক্তকরণ থেকে ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট। পেট্রোলের জ্বালানি রূপে পুরানো তৈলচিত্রকে হচ্ছে নিজের রং ফিরায় আনতে, এটা গেল। আর এখানে খুব মজাদার জিনিস হচ্ছে পারঅক্সাইডের হচ্ছে ক্লোরিন নাশক ধর্ম বা অ্যান্টিক্লোর ধর্ম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এর হচ্ছে কার্বাইড, এটা পারঅক্সাইডের নাম কি? পাওনি 9 পাওনি? এটা হচ্ছে পারঅক্সাইড, দেখো 9.15 আগের টপিকটা। বিরঞ্জন ধর্ম, পারঅক্সাইডের বিরঞ্জন ধর্ম 9.15, দেখো 9.15, এই যে 9.16 তো আগে 9.15 তো এখানে এটা দাগিয়েছো, আর কাজটা এই ঠিক আছে। তার একটু হচ্ছে নিচেই দেখো
3 নাম্বার পয়েন্ট আর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। দেখো অনার্দ্র বেরিয়াম পারক্সাইডের পরিবর্তে সোডিয়াম শোধক বেরিয়াম পারক্সাইডের লেই ব্যবহার করার কারণ লেই মানে জেলে জেলে টাইপ, সেটা শোধক। যেগুলো বেশি ইম্পর্টেন্ট জায়গা সেগুলো বলে দিয়ে যাচ্ছে। আর 4 নাম্বার পয়েন্ট, বিক্রিয়া শেষে কিছুটা অ্যাসিড হচ্ছে উদ্বৃত্ত রাখা হয়, মানে পারক্সাইড উপস্থিতিতে, যেন বিক্রিয়াটা যেন না হয় বেশি বেশি। আচ্ছা, স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা বললাম যে বাইকার্বনেট লবণগুলো যদি থাকে তাহলে মৃদু ক্ষর বা অস্থায়ী, এটার পদ্ধতি হচ্ছে একটা ক্লার্ক পদ্ধতি বা কিছুটা গরম করলেও হবে। আর দেখো 9.12.1 পেয়েছো? 9.12.1, 9.12.2 ওই জায়গাগুলো একটু ভালো করে দেখবা, একটু ভালো করে। কি মিষ্টু, কি হলো? কালকে কি অসুবিধা ছিল? 9.7.3 ইন্ডাস্ট্রিয়াল যৌগগুলো হচ্ছে এটাই তৈরি করে। দেখো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে একদম এই বাকি সবগুলো। আর দেখো একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে 7, 8 এবং 9 গ্রুপভুক্ত ধাতুগুলি হাইড্রাইড যৌগ গঠন করে না। 7, 8, 9 কারা কারা আছে তারা হাইড্রাইড গঠন করে না। এই কারণে পর্যায় সারণীর 7 থেকে 9 গ্রুপ পর্যন্ত অঞ্চলকে হাইড্রাইড গ্যাপ বলে। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আর এই হাইড্রাইডগুলিতে হাইড্রোজেন ধাতুর কেলার চালক বা ল্যাটিসের ফাঁকে স্থান গঠন করে, এদের ইন্ডাস্ট্রিয়াল হাইড্রাইডও বলা হয়। এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে দেখবা কোশ্চেন ব্যাংকে থাকবে এটা। স্টকিওমেট্রিক নন স্টকিওমেট্রিক 12 বলবো। আর জলটা তো বললামই, জলের স্ফুটনাঙ্ক 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এটা একটু রিডিং করে যাবা, আর এটা রিডিং করে যাবা যে পয়েন্টগুলো আমি বেশি বলছি এগুলো একদম রিভিশন মানে একদম রিডিং দিয়ে যাবা, আর একদম এইটার উপরে কোশ্চেন পাবা কোশ্চেন ব্যাংকে। একটু সিলেক্টিভ করবো এই জায়গাগুলো। সিন গ্যাস বললাম, ওয়াটার গ্যাস বললাম। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে দুইটা কার্বাইডের নাম জানতে হয়, যেটা জলের সাথে বিক্রিয়া করে হচ্ছে ইসে তৈরি করে, হাইড্রোকার্বন তৈরি করে। মনে আছে? কার্বাইড, দুইটা কার্বাইডের নাম জানবা, যেটা একটা CaC2 যেটা জলের সাথে বিক্রিয়া করে কে তৈরি করে? হ্যাঁ, C2H4 না, ইথিলিন তৈরি করে না? আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড, Al3C4 না, না Al4C3, এটাও জলের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, আরে অ্যালুমিনিয়াম তো +3, এ তো প্লাস, এ তো 4, Al3C4। এখান থেকে বোধহয় হাইড্রোকার্বন তৈরি হয়, C3H4 মনে হয় তৈরি হয় এখান থেকে। আছে দেখবা, জলের এখানেই আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কার্বাইড, যেটা তোমরা কার্পেট বলো। মনে থাকবে? তাহলে এইটুকুই মোটামুটি পড়া রইল।